নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পঞ্চায়েত ব্যবস্থা গঠনের ডাক দিয়েছিলাম, তার জন্য নমিনেশন গণনা এক একটা পার্ট থাকে। সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই আমাদের প্রচুর কর্মী আক্রান্ত হয়। শুধু আক্রান্ত নয়, আমাদের 3 জন কর্মীও মারা যায়। একজন কর্মীর পা কেটে বাদ দিতে হয় তাদের গোলা ছোড়া গুলিতে। যারা মারা গিয়েছেন তারা হলেন মহিনুদ্দিন মোল্লা, রেজাউল গাজী, হাসান ভাই। তাদের স্মৃতিতে আমরা আজকে এই রক্ত অর্পণ শিবির করছি। তারা জীবিত থাকলে আমাদের সাথেই থাকতো, আমাদের কর্মকাণ্ডে তারা জড়িয়ে থাকতো, কিন্তু তাদেরকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাহলে তাদেরকে আমরা ভুলে যাইনি। তার পরিবারের সাথে আমরা ছিলাম, আছি, থাকবো। তাদের স্মৃতি থেকে বহন করে আমরা এক স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবিরের ব্যবস্থা করেছি। বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান সময় প্রচন্ড ব্লাডের ক্রাইসিস। পার ডে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, কিন্তু আমরা দেখতে পাই রক্তের অভাবে অনেকের বড় অপারেশন, অনেক মুমূর্ষ রোগী তারা চিন্তায় থাকে। এবং সাথে সাথে থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত, প্রতিনিয়ত যাদের রক্তের প্রয়োজন হয়, তারাও যত সময় রক্ত পাবো কি পাবো না এই আতঙ্কে থাকে। এই আতঙ্ক মুক্তের লক্ষ্যে এবং গর্ভবতী মায়েরা যারা সন্তান প্রসবের সময় যাদের রক্তের খুবই প্রয়োজন হয়, তারাও ভাবে কি হবে না হবে, তাদের পরিবার চিন্তিত থাকে। সেই চিন্তা মুক্তের জন্য সরকারের যে ব্যবস্থা করা দরকার, সরকার সেটা করে উঠতে পারেনি। ফলে আমরা বেসরকারি উদ্যোগে বিরোধী রাজনৈতিক দল, অনেক সামাজিক সংগঠন, অনেক ধর্মীয় সংগঠন, অনেক ক্লাব, এনজিওর উদ্যোগে পার ডে যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সেটা ঘাটতি পূরণের আমরা চেষ্টা করি। তাই আজকে আমরা আমাদের 3 সহযোদ্ধার স্মৃতিতে যে রক্ত অর্পণ শিবিরের আয়োজন করা হয়েছে, তাই আপনাদের বলবো, আসুন নির্দ্বিধায় আপনারা আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিন। আপনার সৌজন্যের বার্তা ছড়ান, সৌহার্দ্যের পরিবেশ তৈরি করুন, ভালোবাসার পরিবেশ তৈরি করুন, ঐক্যের পরিবেশ তৈরি করুন। আর আমরা এই রক্তদান শিবির করছি, এই রক্তদান শিবিরকে নিয়ে অনেকে অনেক কটূক্তি করে, অনেকে অনেক কিছু বলে। আর আমি এতটুকু চ্যালেঞ্জ করি যে আমরা এক একটা অঞ্চলের উদ্যোগে রক্তদান শিবির করছি, যে অঞ্চলের উদ্যোগে রক্তদান শিবির করছি, আপনারা সেটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে সেই অঞ্চলে সেম ভেন্যু রাখতে পারেন বা ডিফারেন্ট ভেন্যু করতেই পারেন। এর ডবল রক্ত দিয়ে রক্তদান শিবিরকে সাকসেস করে দেখান। এই কম্পিটিশনটা আমাদের মধ্যে চলুক। কিন্তু ওই কম্পিটিশন অ্যাকসেপ্ট করবে না। তার পরিবর্তে কি হচ্ছে দেখছি, ওখানে মিছিল হয়েছে, আইএসএফ করেছে, পরিবর্তে আমরা মিছিল করব। আইএসএফ একটা জনসভা করেছে, তার পরিবর্তে জনসভা করব। কিন্তু আইএসএফ রক্তদান শিবির করছে, তার পরিবর্তে রক্তদান শিবির করব, এ কাজ তারা দায়িত্ব নেবে না। যাক, আমার পূর্বেকার বক্তা আমাদের কারিমুল একটা কথা বললেন, আমি শুধু একটু অ্যাড করতে চাই। আসুক কম্পিটিশনে, কার কোথায় কত লোক হচ্ছে, কোন ব্লকের লোক হচ্ছে, কোন জেলার লোক হচ্ছে, যারা প্রোগ্রামে আসবে সাথে ভোটার কার্ড বা আধার কার্ডটা নিয়ে আসুক। পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে চ্যালেঞ্জটা হোক। কারণ বাইরে থেকে লোক নিয়ে এসে ভিড় করানোর পক্ষপাতী আমি নয়। আমি চাই ওই এলাকার লোকজন থাকুক। আমি গোটা 20 মানুষের সামনে বক্তব্য দিয়েছি, লক্ষাধিক মানুষের সামনে বক্তব্য দিয়েছি। আমার কনফিডেন্স 20টা থাকলেও যেরকম থাকে, লক্ষাধিক থাকলেও সেই রকম কনফিডেন্স থাকে। কারণ আমি গণতন্ত্রের শেষ কথা মানুষ বলবে, এটাতে আমি একদম বেশ ভরসা করি।
সুতরাং লোক জমায়েত করার চ্যালেঞ্জ নেয়, কিন্তু রক্তদান শিবির করার চ্যালেঞ্জ নেয় না। কেন? এখানে বুঝতে হবে, লোকটা ভাড়াই আসে, বেচারিদের কাজ কাম নাই, কি করবে? অনেক ক্ষেত্রে বিরিয়ানির প্যাকেট একটা রোজদাই চলে আসে, কাজ নাই, কিন্তু কেউ যেচে এসে স্বেচ্ছায় রক্ত ওদের কথাই দেয় না। আমরা দেখেছি প্রোগ্রাম হচ্ছে, শাসক দলের চেয়ারে বসে আছে, নিচে বসে আছে, সে ভিডিও করে দেখাচ্ছে যে ভাইজানের ফটো তার ডিসপ্লেতে লাগানো আছে, ডিপিতে লাগানো আছে, সেও কিন্তু ওই মঞ্চে বসে আছে, এই সরি নিচে বসে আছে। তার মানে নিশ্চিতভাবে তাকে ভাড়া করে নিয়ে গেছে। আমি বলি নিশ্চিন্তে যাবে। 300 টাকা বিরিয়ানির প্যাকেট আজকের ডেটে ভাই অনেক ব্যাপার, আজকের ডেটে অনেক ব্যাপার। একটা কৃষক মাস গেলে 8,000 টাকা নিচে ইনকাম করে। 300 টাকা দিয়ে পার ডে যদি নিয়ে যায়, মাস গেলে তার 9,000 টাকা ইনকাম আছে। কেন ছাড়বে ভাই? ভোটটা শুধু আইএসএফ কে দিয়ে দিলি হলো, ভোটটা আছেন না ছাড়ায়। তো বন্ধুগণ, আমি প্রসঙ্গে যাব না, ফিরে আসি আমাদের কাজের দিকে। 1 ইউনিট রক্ত আপনারা দিচ্ছেন, আপনাদের ওখানে যারা দাঁড়িয়ে আছেন এদিকে জায়গা আছে, চলে আসুন আপনারা। ভলেন্টিয়ার ভাইদের বলবো যারা ওদিকে দাঁড়িয়ে আছে এদিকে পাঠিয়ে দিতে। এক ইউনিট যারা রক্ত দিচ্ছেন, আপনাদের বলবো একটু জেনে রাখা দরকার, রক্তদান যে মহান দান কেন বলা হয় একটু আপনাদের জানা দরকার। আজকে আপনি 1 ইউনিট রক্ত দিচ্ছেন, আপনারা 1 ইউনিট রক্ত থেকে 4 জন মানুষ উপকৃত হতে পারে। আজকে যদি এখানে 100 ইউনিট রক্তের অ্যারেঞ্জ করা হয়, তাহলে 400 জন মানুষ উপকৃত হবে। 500 ইউনিট রক্তের অ্যারেঞ্জ করলে 2000 মানুষ উপকৃত হতে পারে। তাই আপনাদের বলবো, আপনারা কোন রকম জড়তা না রেখে আগিয়ে আসুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বেওতা 2 নম্বর অঞ্চল 1 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে যে রক্ত অর্পণ শিবির হচ্ছে, এটিকে সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করুন। একদিকে রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচবে, মুমূর্ষ রোগীরাও কিছুটা হলেও চিন্তা মুক্ত হবে, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত যারা তারা চিন্তা মুক্ত হবে, সাথে সাথে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। মেডিকেল সায়েন্স পৃথিবীর 10টা ভয়ঙ্কর রোগের কথা উল্লেখ করেছে। সেই 10টি ভয়ঙ্কর রোগের মধ্যে একটা হচ্ছে ক্যান্সার, আর অপরটা হচ্ছে স্ট্রোক। ক্যান্সার যেভাবে পাড়াতে পাড়াতে ছড়িয়ে যাচ্ছে, এই ভয়ঙ্কর মরণব্যাধি থেকে বাঁচার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য মেডিকেল সায়েন্স বেশ কিছু গাইডলাইন দিয়েছে, কিন্তু আমরা সব গাইডলাইন ব্যস্ততার জন্য মেনে চলতে পারি না। তাই আপনাদের বলবো, এই ভয়ঙ্কর মরণব্যাধি থেকে যদি আপনারা মুক্তি পেতে চান, মেডিকেল সায়েন্সের গাইডলাইন গুলো যদি মেনে চলতে চান, একটা গাইডলাইন দেওয়া আছে, সেটা হচ্ছে নিয়মিত আপনি যদি রক্তদান করেন তাহলে আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। তাহলে রক্ত দিলে একদিকে যেমন অন্যের প্রাণ বাঁচতে পারে, রক্ত নিয়মিত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার ক্যান্সারের ঝুঁকি কমে যাবে। তাই আপনাদের বলবো, এই নিয়মিতটা কতদিন? 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবেন, অন্যের প্রাণ বাঁচাতে সহযোগিতা করবেন। আপনি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হিসাবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করবেন। আপনারা দেখেছেন আজকের ডেটে যারা স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, অনেকে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, আর এজের ব্যারিয়ার নয়। একটা সময় আমরা দেখতাম যারা বার্ধক্যে উপনীত হয়েছে, বৃদ্ধা মানুষ, তারা স্ট্রোকে আক্রান্ত হয়। কিন্তু আজকে ডেটে দেখুন, ইয়াং ছেলে মেয়েরা 30, 32, 34, 40 বছরের মধ্যে এই এজের ছেলে মেয়েরাও স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। এই স্ট্রোকে আক্রান্ত হয়ে অনেকে মারা যায়, অনেকে প্রাণে বেঁচে যায়। যারা প্রাণে বেঁচে যায় তাদের মধ্যে 80% মানুষ কর্মক্ষমতা হারিয়ে ফেলে, বেড রেস্ট হয়ে যায় বা কর্মক্ষমতা হারিয়ে ফেলে। তাই আপনাদের বলবো, এই ভয়ঙ্কর ব্যাধি থেকে যদি আপনি আমি মুক্ত পেতে চাই, আপনি আমি যদি এই ভয়ঙ্কর রোগ থেকে নিজেকে দূরে রাখতে চাই, রোগ থেকে যদি সেফ জোনে থাকতে চাই,
তাহলে আপনার আমার কাজ হবে নিয়মিত রক্তদান করা। তাই বলবো আপনাদের, রক্ত দিলে যেমন অন্যের প্রাণ বাঁচে, রক্ত দিলে যেমন থ্যালাসেমিয়া রোগীরা নিয়মিত রক্ত পাবে, যাদের নিয়মিত প্রয়োজন হয়, ঠিক সাথে সাথে রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই এগিয়ে আসুন। এখানে শুধু নয়, 120 দিন ছাড়া ছাড়া অনেক ধর্মীয় সংগঠন, দুর্গা উৎসব কমিটি, মন্দির কমিটি, নবী দিবস কমিটি, মাদ্রাসা কমিটি, ক্লাব, এনজিও, রাজনৈতিক দল, ইভেন তৃণমূল কংগ্রেসও যদি রক্তদান শিবির করে, আমি দলের চেয়ারম্যান হিসাবে আপনাদের বলছি, আপনারা নির্দ্বিধায়, সে তৃণমূলের হোক, দুর্গা উৎসব কমিটি হোক, নবী দিবস কমিটি হোক, যেই রক্তদান শিবির করুক না কেন, নির্দ্বিধায় আপনারা গিয়ে সেখানে রক্ত দেবেন, কোনো অসুবিধা নাই। কারণ রক্তের যখন আমাদের প্রয়োজন হয়, আমরা কিন্তু সেখানে একবারের জন্য গিয়ে বলি না যে আমি হার্ডকোর তৃণমূল, আমি হার্ডকোর সিপিএম, আমি হার্ডকোর কংগ্রেস, আমি হার্ডকোর আইএসএফ, আমি এই যেই দল থেকে বিলং করছি সেই দলের লোকেরই আমার রক্ত দাও, এ কথা বলিনি। বা আমরা গিয়ে বলিনি যে হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু রক্ত আমার চাই, এ কথা বলিনি। বা মুসলিম মুসলিম ভাই ভাই, মুসলমানেরই আমার রক্ত চাই, অমুসলিমের রক্ত নেব না, এ কথা কিন্তু একবারের জন্য বলি না। আমরা সেখানে গিয়ে কি বলি যে আমার অমুক গ্রুপের রক্তের প্রয়োজন, ওই গ্রুপের রক্ত দাও। যখন আমার প্রয়োজন হয় তখন আমি গ্রুপ দেখি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং দেখি না। তাহলে ব্লাড ব্যাংক গুলোকে যদি আমি শূন্য করে রাখি, ওখানে গিয়ে শূন্যতা ছাড়া আর কিছুই পাবো না। তাই আপনাদের বলবো, ব্লাড ব্যাংক গুলোকে পরিপূর্ণ রাখতে গেলে ওই পুকুরে মাছ চাষের মতো চাষ হচ্ছে, মাছ তুলে গিয়ে রেখে দাও। সবজি চাষের মতো ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম চাষ হচ্ছে, গিয়ে ওখানে পূরণ করে দাও, এটা সম্ভব নয়। বা লেদার কমপ্লেক্সে যে ফ্যাক্টরি গুলো আছে, বা যেগুলো কলকারখানার মতো ওখানে তৈরি হয়, সেরকম তৈরি করে নিয়ে এসে ব্লাড ব্যাংকে ব্লাড দেব, ওটা হয় না। হিউম্যান বডি থেকে হিউম্যান বডিতে ট্রান্সফার হয়। তা আমরা যদি ওই ব্লাড ব্যাংকগুলোকে পর্যাপ্ত পরিমাণে রাখতে পারি, বিপদে আপদে প্রয়োজনে তারা আমরা ওখান থেকে পাবো না। তাই বন্ধুগণ, আপনাদেরকে উদ্যোগ নিতে হবে, আপনাদেরকে সাথ দিতে হবে এই ব্লাড ব্যাংকগুলোকে পরিপূর্ণ রাখতে। তাই বলবো, ব্লাড ব্যাংক যেখানে আছে, ব্লাডের যেমন রক্তের, ব্লাডের যেমন আমরা রাজনৈতিক পরিচয় দেখি না, ধর্মীয় পরিচয় দেখি না, আমাদের ক্যাম্পগুলোরও আমরা রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক পরিচয় দেখার, কোনো পরিচয় দেখার প্রয়োজন নাই। আমরা যাব, আমাদের মূল্যবান রক্ত দেব, দিয়ে আমরা এই প্রোগ্রামগুলোকে সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সহযোগিতা করব। আর আজকাল এই ব্লাড ব্যাংকগুলো করতে গেলেও মিথ্যাচার, অনাচার, অনেক ধরনের অভিযোগ নিয়ে আসা হচ্ছে। কি বলা হচ্ছে? আইএসএফ নাকি রক্ত বিক্রি করে দিচ্ছে বলা হচ্ছে। আর আমরা কি চ্যালেঞ্জ করেছি? আমরা কি চ্যালেঞ্জ করেছি? যে আমাদের একদম ওপেন চ্যালেঞ্জ। আমি এ কথা বেশি বলতে পছন্দ করি না, লাস্ট আমি এখানে একটু বলে দিয়ে শেষ করে দেবো বিষয়টা। আমাদের একটা এগ্রিমেন্ট করুক সরকার, পশ্চিমবাংলা সরকার এগ্রিমেন্ট করুক, 1 বছরে আমরা কম করে 15,000 ইউনিট রক্ত রাজ্য সরকারকে দেবো। কি বললাম? রাজ্য সরকারকে 1 বছরে 15,000 ইউনিট রক্ত আইএসএফ দেবে, কম করে বলছি। তাও আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী মাঠে নামবে না। এই আমাদের কারিমুল, একাজুল, ওহিদুল, আবার ওয়াকিয়া, আমাদের যারা ডাক্তার আছে, সাজ্জু ভাই, এখানে সাইফুদ্দিন থেকে গোলাম ভাই থেকে শুরু করে আমাদের যারা নেতৃত্বরা আছে, আমরা উদ্যোগ নেব, নিয়ে পশ্চিমবাংলা থেকে কি করব, 1 বছরে 15,000 ইউনিট রক্ত আমরা রাজ্য সরকারকে দেব। কিন্তু একটা এগ্রিমেন্ট আমাকে লিখে দিতে হবে, আমি কিন্তু আমাদের প্রয়োজনে ওই 15,000 ইউনিট রক্ত কিন্তু আমাদেরকে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আমি রক্ত 15,000 ইউনিট দিয়ে দিলাম, ভাঙড়ের কোনো একটা মায়ের রক্তের প্রয়োজন, ক্যানিং এর কোনো একটা মায়ের রক্তের প্রয়োজন, বসিরহাটের কোনো একটা ভাইয়ের রক্তের প্রয়োজন, ফুরফুরা শিবের কোনো একটা বোনের রক্তের প্রয়োজন, ঠাকুরবাড়ির কোনো একটা গোসাই সম্প্রদায়ের মানুষের রক্তের প্রয়োজন, তখন ব্লাড ব্যাংকে গিয়ে বলবে রক্ত দাও, আর তখনই বলবে এই গ্রুপের রক্তটা নাই, ও খেলা আমরা খেলতে দেবো না ভাই। আমি 15,000 ইউনিট রক্ত দেব,
আর 1 বছরে আমাকে 15,000 ইউনিট রক্তের ব্যবস্থা করে দিতে হবে। এই এগ্রিমেন্ট যদি করে তাহলে যেখানে যাকে রক্ত দিতে বলবে আমরা তাকে নির্দ্বিধায় গিয়ে রক্ত দেবো। কিন্তু আমরা কি দেখেছি, আমরা হয়েছে তো রক্ত আনতে গেছি, রক্ত নেই, এদিকে আমরা রক্ত দিয়ে যাচ্ছি। আর আজকে আমরা ব্লাড ব্যাংকগুলোর সাথে আমাদের একটাই শর্ত, শর্তটা কি, যে আপনি এখান থেকে 1000 ইউনিট রক্ত নিয়ে যাবেন, 1 বছরে আমাদেরকে 1000 ইউনিট রক্ত বুঝিয়ে দিতে হবে। সেই শর্তে রাজি হয়েছে বলেই আমরা দিচ্ছি। আর এগুলোর সাথে পেরে উঠতে পারছে না, তখনই আঙুর ফল টক হয়, যখন শিয়াল খেতে পারে না। তো আমাদের সাথে পেরে উঠতে পারছে না, এইগুলো করছে। কি বলছে, রক্ত বিক্রি করে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আমি শিক্ষায় কম বেশি বলবো না, ওই আমি ব্যাপারটা আমি যাবো না, কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দিই, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 একটা আইন তৈরি হয়েছে। ন্যাশনাল ব্লাড, ভুলে যাচ্ছি না, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 একটা আইন আছে। ওই আইনে বলা হচ্ছে, কেউ যদি রক্ত বিক্রি করে 3 মাস জেল, জরিমানা অথবা জেল জরিমানা দুটোই। এবার আপনি বলেন, যদি আজকে 100 ইউনিট রক্ত নেওয়া হয়, এই রক্তটা নিয়ে ওদের ভাষায় আমরা বিক্রি করে দিলাম, 100 × 3 মাস কত বছর হচ্ছে, কত মাস হচ্ছে, 300 মাস। 300 কে 12 দিয়ে ভাগ করো তো, হ্যাঁ 360 মাস হচ্ছে। তো 300 মাস হলে কত বছর হচ্ছে, 12 দিয়ে ভাগ করো না। আরে মোবাইলটা তো হাতে আছে রে বাবা, পড়াশোনা তো সর্বনাশ করে দিয়েছে মোবাইল এসে। 5 বছর যা, 2 আর 2 কত বলবে, দাঁড়া ক্যালকুলেটর মেরে হবে, দেখে নেবে। এ ভালো দিক নয়, এ খারাপ দিক। 10 বছর যাবে, 5 মাসে কত, 50টা কত বলবে, দাঁড়া ওই ক্যালকুলেটরে টিপবে, দেবো 50টা 40। এই দিন আসতে চলেছে, দেখে নিও। হ্যাঁ, 25 বছর জেল হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী, কারিমুল, ওহিদুল, অকেয়া, ওইদিকে আপনার মোস্তফা, ডক্টর, এই খোকন ভাই তো এখানে আছে, এই তো খোকন ভাই, এই জেল কাটানোর জন্য কত ঘুরেছে। যদি এরা রক্ত বিক্রি করে, আমাদের আব্দুর রহমান আছে, আমাদের মালিক ভাই জেল খেটেছে। তুমি জেল খেটেছো নাকি? এরকম একটা খাটাতে হবে, এটাকে খাটাতে হবে। যাক, মিথ্যা মামলাতে জেল খাটিয়েছে, আমাদেরকে খাটিয়েছে। আমার নামে 20খানা মামলা, এখানে মানে 20-25 খানা হয়ে গেছে মামলা এদের নামে, মিথ্যা ভাবে অন্যায় ভাবে দিচ্ছে। তাদের ভাষায় যদি আমরা রক্ত বিক্রি করি, এই সুযোগ তো এক একজনকে ধরে 25 বছর জেলে রাখা, 25 বছর জেলে রাখবে। আবার ভোগালী 1 নম্বরে 750 হয়েছিল, তাহলে কত বছর জেল, বুঝতে পারছো, সারা জীবন জেলে থাকতে হবে। সেটা করছে কি, শুধু অহেতুক অন্যায় ভাবে আমাদের নামে মিথ্যাচার করছে। বাইরে মাইক চালিয়েছো, সাউন্ড একটু কম লাগছে, ঠিক আছে, থাক থাক থাক। আপনাদের বলছি, এইটা মাথা থেকে সরিয়ে দেন। নওশাদ সিদ্দিকীর এত খারাপ সময় এসে যায়নি, বা আমাদের পার্টির এত খারাপ সময় এসে যায়নি যে রক্ত বিক্রি করে খেতে হবে। আমরা মানুষকে পরিষেবা দেব, সেই লোককে যেখান থেকে আমাদের সুবিধা হবে সেটা আমরা ব্যবস্থা করছি। এরপরেও তো আমি চ্যালেঞ্জ করছি যে আমরা বছরে কম করে 15,000 ইউনিট রক্তর ব্যবস্থা করে দেব। 15,000 ইউনিট মানে 60,000 মানুষ উপকৃত হবে। এই ব্যবস্থা আমরা আমাদের উদ্যোগে করে দেব, কিন্তু এতটুকু এগ্রিমেন্ট আমাদের সাথে করতে হবে, আমাদেরকে 15,000 ইউনিটের ব্যবস্থা করতে হবে। আমরা চাইছি না 60,000 ইউনিট, আমাদেরকে 15,000 ইউনিটের ব্যবস্থা করতে হবে। এটা করে দিক, তাহলে আমরা যেখানে বলবে সেখানে দেব। বন্ধুগণ, যারা এখনো ভাবছে রক্ত দিলে হবে কি হবে না হবে, আমি আপনাদের বলবো, আপনি আজকে রক্ত দিলে 18 থেকে 22 দিনের মধ্যে আপনার সমপরিমাণ রক্ত আপনার শরীরে চলে আসবে। লাভটা কি আপনাদের হবে? দেখুন, আমাদের মধ্যে অনেকে দেখবেন কোনো দুর্ঘটনার কবলে পড়ে, আগে পানি দেওয়ার চেষ্টা করি, কেউ বলে পানি দে পানি দে পানি দে, কেউ বলে জল দে, কেউ বলে আইস দে। কেন? রক্তের জমাটটা বেঁধে যায়। আর বাই চান্স যদি রক্তের জমাট বাঁধে,
আইস দিই বা এই ধরনের কোনো লোশন ইউজ করি যেটা লাগিয়ে জমাটটা ক্লিয়ার হয়ে যায়, কারণ রক্তের জমাট বাঁধলে ওখান থেকে রোগের উৎপত্তি হতে পারে। তো আমরা যদি, আমি জাস্ট ওই উদাহরণটা টেনে বলছি, আমি মেডিকেল সায়েন্সের ছাত্র নই, আমার উপলব্ধি থেকে আমি বলছি। আমি যখন রক্ত দিচ্ছি, তাহলে যে শরীরের একটা রক্ত আছে, যখনই আমি রক্ত দিচ্ছি একটা জায়গায় খালি হচ্ছে, শিরার মধ্যে শরীর একটা জায়গায় খালি তৈরি হচ্ছে, শূন্যতা তৈরি হচ্ছে। ওই শূন্যতা পূরণের জন্য শরীরের অন্য অংশ থেকে রক্ত নেবে, ওই জায়গায় আসবে, রক্তের চলাচলটা হচ্ছে। আবার নতুন যখন রক্ত তৈরি হবে, যেখানে শূন্য জায়গা আছে সেখানে পূরণ হবে। এই জন্য তো বারবার ডক্টররা বলে একটু হাঁটাচলা করবেন, হাঁটাচলা করবেন, কেন কি রক্তটা চলাচল যাতে করে, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। তাই অনুরোধ করব, শুধু আজকে এই বামতা 1 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে নয়, যে কোনো জায়গায় 120 দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দিন। আপনার স্বাস্থ্য যেমন ভালো থাকতে সহযোগিতা করবে, সামাজিক বার্তাও আপনার থেকে ছড়াবে। তাই বন্ধুগণ, এখনো যারা ভাবছেন কি হবে না হবে, আসুন, আমাদের রক্তদান শিবিরের কাজ চলছে, বক্তব্যেরও কাজ চলছে, আপনারা এসে রক্ত দিয়ে যান। বক্তব্য অনেক দেওয়ার আছে, আমি এখান থেকে সিধে চলে যাব শর্ট লেগে। ওখানে আজকে প্রায় 39 দিন এই ঠান্ডাতেও রাত্রি যাপন করছে আনএডেড মাদ্রাসার টিচাররা। কি দাবি নিয়ে করছে? তাদের দাবিগুলো একদম সদার্থক দাবি, বিজ্ঞানসম্মত দাবি, বাস্তবসম্মত দাবি। দাবির মধ্যে এটাই, মমতা ব্যানার্জি মহাশয়া 2021 সালে জিতে বিধানসভায় বলেছিলেন আনএডেড গুলোকে এডেড করা হলো। এডেড মানে এবার ওদের সাম্মানিক ভাতা বাড়বে, সাম্মানিকটা বাড়বে, কিন্তু এখনো সেই আনএডেড অবস্থায় যে ভাতাটা পাচ্ছিল তা পাচ্ছে। শুধু তাই নয়, ওই শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করে তারা বাচ্চাগুলো না সরকারি বই পায় সহযোগিতা হয়, না মিড ডে মিল পায়, না আনুষঙ্গিক যেগুলো পাওয়ার দরকার সেগুলো পায় না। যাতে পায় সেই নিয়ে তারা ধর্ণা মঞ্চে বসেছে, আমি সেখানে যাব, কথা দিয়েছি। তাই আপনাদের বলবো, একটু অবাক হবেন, কদিন আগে দেখছিলাম রাজ্য সরকারের পক্ষ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। যে নোটিফিকেশনে বলা হয়েছে স্কুলের আশেপাশে যে স্কুলগুলোতে মিড ডে মিল প্রোভাইড করা হয়, সেই স্কুলের আশেপাশে যেই কুকুর বা কুকুরের বাচ্চাগুলো আছে, সন্তানগুলো আছে, বাচ্চাগুলো আছে, তাদেরকে একবেলা ফিড করতে হবে, খাবার দিতে হবে। নির্দেশিকা ভালো, এর বিরোধিতা আমি করব না, অবলা জন্তু তারাও খাক। কিন্তু আপনি অবাক হবেন, এই যে 237-38টা মাদ্রাসায় যেই বাচ্চাগুলো পড়াশোনা করছে তারা মিড ডে মিল পাচ্ছে না। আর তারা যাতে মিড ডে মিল পায় সেই জন্য তারা 38 দিন ধরে, 39 দিন ধরে এই ঠান্ডায় তারা রাত দিন এক করে অবস্থান বিক্ষোভ করছে। একটু বুঝুন, এই আনএডেড মাদ্রাসাগুলোতে কারা পড়ে? ম্যাক্সিমাম মুসলমানদের পরিবারের ছেলেমেয়েরা, দলিত, আদিবাসী, কৃষ্ণ বর্গের এরা। তথ্য বলছে 18 থেকে 20%, 18 থেকে 20% নন মুসলিম বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করে, ডেটা বলছে। আর শিক্ষক প্রায় এখন 50% নন মুসলিম টিচার মাদ্রাসায় আছে। এতে আমি তথ্য দিয়ে দিচ্ছি। তাহলে আপনারা ভাবুন, কুকুরের বাচ্চাদের একবেলা খাওয়ার জন্য সরকার নির্দেশনা দিচ্ছে, আর মানুষের বাচ্চা অর্থাৎ দলিত, আদিবাসী, মুসলমানদের সন্তানগুলো যে আনএডেড 237টা বা 38টা মাদ্রাসায় পড়াশোনা করে তার মিড ডে মিলের ব্যবস্থা করছে না। তাহলে সরকারের নজরে কুকুরের সন্তানের থেকেও এই দলিত, আদিবাসী, মুসলমান ওই আনএডেড মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের সন্তানের অবস্থা খারাপ। বুঝতে পারছেন? একটু বোঝার চেষ্টা করবেন আমি কি কথা বলছি। কুকুরের বাচ্চারা মিড ডে মিল খাবে নির্দেশনা দিচ্ছে, আর গরিব সন্তানগুলো যারা আনএডেডে যায় তার বাচ্চাগুলো মিড ডে মিলের ব্যবস্থা করছে না। যাতে ব্যবস্থা করে তার জন্য আন্দোলন করছে। তাই ওখানে আমাকে একটু যেতে হবে। আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি একদম যেটা নিয়ে সব থেকে বেশি চিন্তিত আজকের ডেটে, মানুষ সব থেকে বেশি আতঙ্কিত যেটা নিয়ে, সেটা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা কি? এসআইআর। শুরুতে বলি, ঠান্ডা মাথায় শুনবেন। আমার এই বক্তব্য যদি কেউ চালান, অনুরোধ করব কেটে চালাবেন না। বক্তব্য কেটে চালালে আমাকে সমাজের কাছে ভিলেন বানানো হবে।
আমি যেটা বলছি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চালাবেন, অনুরোধ করছি। এই যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, এই যে অহেতুক হয়রানি করা হচ্ছে, এই হয়রানির পেছনে তৃণমূল কংগ্রেস বিজেপি সমানভাবে দায়ী। তৃণমূল বিজেপি মিলে ছক কষে হয়রানি করছে বাংলার মানুষকে, নির্বাচন কমিশনকে সামনে রেখে। কারণ 2021-এর নির্বাচন পার করেছিল সিএএনআরসির ভয় দেখিয়ে। বিজেপি বলেছিল ওদেরকে তাড়িয়ে দেবো, তৃণমূল বলেছিল আর রেখে দেবো। এই ভয়ে একটা দল তৃণমূলকে ভোট দিয়েছিল, আর তাড়িয়ে দিয়ে নাকি বাড়ি ঘরদরগুলো আমরা তাদেরকে দিয়ে দেবে, সেই জন্য কিছু মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল। সে দিন পার হয়ে গেছে। আজকের ডেটে বিজেপি দাঁড়িয়ে ভোট চাওয়ার মুখ নাই, কারণ বিজেপিকে প্রশ্ন তো করবে। আমি প্রশ্ন করেছি যে আমার ভাঙড় বিধানসভায় কটা আদিবাসী কটা দলিতকে বাড়ি ব্যবস্থা করা হয়েছে, সেই তথ্য দাও, সেটা দিতে পারেনি। বিজেপি তো প্রশ্ন করা দরকার যে পশ্চিম বাংলায় 25,000 স্কুল বন্ধ হয়েছে কেন, এর জবাব দাও। তিলোত্তমা কেন বিচার পেল না? বিরসা মুন্ডার উত্তরসারীদের উপরে এই অত্যাচার হচ্ছে কেন? এই প্রশ্নগুলো করার দরকার, তারা করেনি। আর মুসলমান সমাজ এই প্রশ্ন করবে যে আপনি 10,000 মাদ্রাসা দেওয়ার গল্প শুনিয়েছিলেন, মুসলমানরা কিন্তু 10,000 মাদ্রাসা চাইনি নিজে থেকে। আপনি দেওয়ার গল্প শুনিয়েছেন 614টি মাদ্রাসা 2011 সালের আগে ছিল, আর আপনি 615টা মাদ্রাসা, অর্থাৎ একটা মাদ্রাসায় বেরিয়েছেন, তার তথ্য দেন, দিতে পারবে না। তাহলে কি হবে? আবার সেই খেলা খেলো, ভোট ধরা কল। সিএএনআরসি ভোট ধরা কল ছিল, এসআইআরও ভোট ধরা কল। তাই এই আতঙ্কের পরিবেশ, হয়রানি তৃণমূল আর বিজেপি একসাথে করছে নির্বাচন কমিশনকে সামনে রেখে। আমি তার প্রমাণ আজকে দিয়ে যাব। আপনাদের যাদের বাড়ি নোটিশ এসেছে, যাদের বাড়ি নোটিশ এসেছে তাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, নোটিশের কটা পেজ পেয়েছেন? 2টো পেজ, 2টো পেজ পেয়েছেন। ফার্স্ট পেজে কি আছে? নোটিশ। সেকেন্ড পেজে গণনা ফর্মের তথ্য প্রমাণ বা কি কি কাগজের মধ্যে 13টা কাগজ কি কি নিয়ে যেতে হবে তার ডিটেলস। সেই কাগজের একটা নিচের পার্ট কেটে নিয়ে নিচ্ছে রিসিভ, তাই তো? ঠিক আছে, আপনার কাছে নোটিশ এসেছে যে আপনাকে অমুক তারিখে ভিডিওতে যেতে হবে, ভিডিওতে গিয়ে আপনাকে এই 13টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দেখাতে হবে, তাই তো? এই হয়রানি কে করছে? মোদিজি, বিজেপি। কাকে দিয়ে করাচ্ছে? নির্বাচন কমিশনকে দিয়ে করাচ্ছে। হয়রানির যে চিঠিটা নিয়ে এসে কে দিচ্ছে? ভিডিও, তাই না? জয়েন্ট ভিডিও। ভিডিও, জয়েন্ট ভিডিও কার আন্ডারে চাকরি করে বলেন একটু? রাজ্য সরকারের আন্ডারে। কেন্দ্র আর রাজ্য মিলে আপনাকে আমাকে এই ঘোল খাওয়াচ্ছে। আর শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই, আর এখন মুসলমান মুসলমান ভাই ভাইয়ের লোক দেখবেন খুঁজে বেরিয়ে পড়েছে, বুঝতে পারছেন? কিন্তু আমাকে আপনাকে কেউ পেরেশানি মুক্তের কথা বলছে না। আমি আপনাদের বলি যে নোটিশটা আপনাদের হাতে গিয়েছে, সেই নোটিশের 6 নম্বর পয়েন্টটা কি আপনারা দেখেছেন? যে কাগজগুলো নিয়ে যেতে হবে। আজকে আমরা আতঙ্কিত কেন? আমার ভোটাধিকার থাকবে কি থাকবে, এটার জন্যই তো ভাই। কাদের মধ্যে? আবার যাদের এই 13টা ডকুমেন্টস এর মধ্যে আছে তারা আতঙ্ক মুক্ত। যেমন আমি একটু আতঙ্কিত নয়, কেন? আমি দেখছি আমার 13টা ডকুমেন্টস আছে, আমার ভোটাধিকার আর কাটতেও পারবে না। আর্টিকেল 326 আমার ভোটদানের স্বাধীনতা দিয়েছে, আমি আতঙ্কিত নয়। আপনারাও আতঙ্কিত হতেন না যদি রাজ্য সরকার একটা বার্তা দিত। রাজ্য সরকার যদি এ বার্তা দিত যে নোটিশের 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রাজ্য কর্তৃত্ব, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র। এটা একদম বাংলা, শুদ্ধ বাংলায় লেখা আছে। তো আমি গ্রামের ছেলে, আমি গ্রামের ভাষায় বলবো, অসুবিধা হবে কারো? গ্রামের লোক আমরা তো, নাকি গ্রামের ভাষায় বলছি। রাজ্য সরকার যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দিয়ে দিত, বসবাসের প্রমাণপত্রটা রাজ্য সরকার তার উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা যদি আপনার হাতে পৌঁছে দেয়, সেই বসবাসের প্রমাণপত্রটা হিয়ারিং এর টেবিলে গিয়ে জমা করলেই
আপনার আর কোনো চিন্তার কারণ ছিল না, অন্য কোনো কাগজ নিয়ে যেতে লাগতো না, ওটা দিলেই আপনার কাজ হয়ে যেত। কিন্তু রাজ্য সরকার কি এই সার্টিফিকেটটা দেবে আপনাদেরকে একবারের জন্য বলেছেন? কিন্তু এখানে 6 নম্বর পয়েন্টে কিন্তু বলা আছে রাজ্য সরকার এই সার্টিফিকেটটা দিলে এটা নিয়ে গেলেই হয়ে যেত। দ্বিতীয় আসা যাক, 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি, রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার্ড, এটা নিয়ে জমা করলেই আপনার আর অন্য কোনো কাগজ লাগবে না, কোনো চিন্তার করার ছিল না। এটা তো রাজ্য সরকার এখতিয়ারের মধ্যে আছে, তাও রাজ্য সরকার দিচ্ছে না কেন? এটা কোথায় জমা আছে আমি বলে দিচ্ছি আপনাদের। 2011 সালের দিকে আইসিডিএস কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য তুলেছিল, পাকা ঘর, কাঁচা ঘর, হ্যান ত্যান, কত পরিবার, গাড়ি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, এমনি উদাহরণের জন্য বলছি ভাই, এটা এই তথ্যগুলো তুলেছিল। তুলে কোথায় জমা করেছে? পঞ্চায়েতে। পঞ্চায়েত থেকে ওপরে গিয়েছিল, প্রত্যেকটা তথ্য পঞ্চায়েতে জমা আছে। রাজ্য সরকার যদি চায় পশ্চিম বাংলায় এসআইআর এর নামে যাদেরকে অহেতুক হয়রানি করা হচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। তাহলে মমতা ব্যানার্জি সরকারের প্রধান, তার উচিত ছিল অন্তত এই দুটো ঘোষণা করা, যে নবান্ন থেকে হোক বা যে কোনো সরকারি প্রোগ্রাম থেকে হোক, যে আমি মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা দিচ্ছি যে 13টা ডকুমেন্টস চেয়েছে, সেই 13টা ডকুমেন্টসের মধ্যে 6 নম্বর যে ডকুমেন্টসটার কথা বলা হচ্ছে, আমি দুয়ারে সরকার লাগিয়ে মানুষের বাড়িতে বাড়িতে ওই সার্টিফিকেটটা পৌঁছে দেব, তোমরা কেউ চিন্তিত হবে না। এ কথা কিন্তু বলেনি মমতা ব্যানার্জির। হয়তো বলতে দরকার ছিল তার, তিনি বলেননি যে 2011 সালে যে সেন্সাস হয়েছিল তার প্রত্যেকটা তথ্য পশ্চিম বাংলার প্রতিটা অঞ্চলে সুরক্ষিত আছে। সেই অঞ্চল থেকে তথ্য বার করে যাদের যাদের হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে তাদের বাড়িতে খামে ভরে আমি পৌঁছে দেব, এটা বলা দরকার ছিল। এটা বললেই মানুষ আতঙ্ক মুক্ত হয়ে যেত, হয়তো যে হয়রানি করা হচ্ছে হয়রানির সুযোগটাও পেত না। কিন্তু করেছে? এটা করেনি। আর আমরা দায়িত্ব নিয়ে বলেছি যদি 2011 সালের আগে এই 2021 সালে যদি আপনারা সংযুক্ত মোর্চার সরকারটা নিয়ে আসতেন পশ্চিম বাংলার মানুষের জন্য এই বার্তা, তাহলে আপনাদেরকে এত চিন্তা করতে লাগতো না, এতক্ষণ আপনাদের বাড়িতে এই ডকুমেন্টস আমরা পৌঁছে দিতাম। বুঝে আসছে আমি কি বলছি? সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়বে। এই ডকুমেন্টস দুটো যদি আপনার বাড়িতে পৌঁছে দেয়, আপনি কি আর আতঙ্কিত হবেন ভাই? আমি তারপরেও বলছি, অযথা আতঙ্কিত হয়ে লাভ নাই। আপনি আতঙ্কিত হলে আপনার হিয়ারিং কি হয়ে যাবে? বলেন আপনারা, আপনি আতঙ্কিত হয়েছেন, মাথা ঘুরে গেছে, যে ভয় পেয়ে যাচ্ছে, আপনার হিয়ারিং কি অন্যজন কেউ করে দেবে? আপনাকে আপনার হিয়ারিং এর সম্মুখীন হতে হবে। যারা পরিযায়ী শ্রমিক বাইরে আছেন, অতিথি শ্রমিক হয়ে ভিন্ন রাজ্যে কাজ করছে, তারা তাদের পরিবারের কাউকে দিয়ে পাঠালে হয়ে যাবে। কিন্তু আপনি এখানে আছেন, আপনার হিয়ারিং আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আপনি আতঙ্কিত হলে অর্ধেক পেপার রেখে যাবেন, অর্ধেক পেপার নিয়ে যাবেন, গিয়ে আবার ঘুরে আসতে হবে। সুতরাং কুল মাইন্ড, ঠান্ডা মাথায় আপনাকে এটাকে হ্যান্ডেল করতে হবে। আমি আপনাদের বলি, আমি এই বললাম না, আমি এমন কিছু কথা বললে কাটিং করে ছেড়ে দেবে বিপদ, ওই জন্য বলতেও পারছি না। এই ভয়মুক্ত করার জন্য কিছু কথা বলতাম, কিন্তু কাটিং করে ছেড়ে দেবে। যা, যখন খসড়া লিস্ট পাবলিশড হয় তার আগে কি বলেছিলাম? একটা বৈধ ভোটারের নাম বাদ যাবে না। কেন বলেছিলাম? বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল রাইট, আর্টিকেল 326, ভোট দানের স্বাধীনতা, ভারতীয়, 18 বছরের ঊর্ধ্বে আমি। তাই এইটা পাওয়ারে কারো নাম কাটতে পারবে না। আর আজকেও দাঁড়িয়ে এই ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি ঘোষণা দিতে চাই ভাঙড়ের মানুষের কাছে, আতঙ্কিত হবেন না। ফাইনাল লিস্ট পাবলিশ হবে, আমিও দেখতে চাই ভাঙড়ের একটা বৈধ ভোটারের নাম কিভাবে নির্বাচন কমিশন কাটে। যদি কোন একটা ভোটারের নাম নির্বাচন কমিশন কাটে, আমি বুঝে নেব তাদের সাথে। বিধায়ক হিসাবে বলে যাচ্ছি, আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাই আতঙ্কিত আপনারা হবেন না। তারপরেও আমি আপনাদের বলি, তারপরেও বলছি, বিধায়ক হিসাবে লড়ে নেবো বলছি তো, ভরসা করেন তো নাকি রে ভাই?
এই ভরসা আছে তো নাকি যে ভাইজান লড়ে দেবে? এটাও বলছি শুধু আইএসএফ সাধারণ মানুষ নয়, তৃণমূলের কারো বৈধ ভোটার যদি কেটে দেয়, তার আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে সেই তৃণমূলের ব্লকের নেতার পাশে আমিও দাঁড়াবো। আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাঁকে যখন খুন করেছিল, রাজ্জাক খাঁই তো, আমি কি বলেছিলাম, তার পরিবার চাইলে তার হয়ে আমি মামলা লড়বো। পরিবার চাই না, আমি কি লড়তে পারি ভাই? দেখুন, যারা খুন করেছে তারা এখন জামিন পেয়ে ঘুরছে, জেলের মধ্যে থাকা দরকার ছিল তো। পরিবারের লোকও বুঝতে পারছে একটা স্কুটি আর একটা 10,000 চাকরি দিয়ে একটা মানুষকে পৃথিবী থেকে কারা সরিয়েছে না সরিয়েছে লড়িবার দিনের আলোর মতো পরিষ্কার কারা সরিয়েছে। আরো কয়েকজন অ্যারেস্ট হতো, কিন্তু তাদেরকে করেনি সেই। তবে কেস হয়ে আছে তো, সরকার পরিবর্তন যে কোনো দিন হতে পারে। কারা অ্যারেস্ট হয়েছে তাদের ডিটেলস সব আছে। আমাদের যেমন খুনি করেছে যারা, তাদেরকে যেমন এমন বুঝে নেবো, অন্যান্য ভাঙড়ের মানুষের খুন হলে সেটাও ফাইল খুলবো একদিন। পরিবর্তন সরকার হবে ভাই, আর এইবারই হচ্ছে। ওই জন্য এখনো ধৈর্য ধরে আছি, একটা জোট বড় আকারে তৈরি করতে চাইছি, যে জোট বিজেপি এবং তৃণমূলকে যোগ্য জবাব দেবে, সেই জোট আমরা তৈরি করতে চাইছি। একটু ধৈর্য ধরে আছে। তাহলে এতদিন আমরা প্রার্থী ঘোষণা করে দিত, আমাদের পার্টি কোথায় কোথায় লড়াই করছে, প্রার্থীর নামও ঘোষণা করে দিত। বৃহত্তর স্বার্থের জন্য একটু আমরা ধীর গতিতে চলছি। ফিরে আসি, কি বলছিলাম, আপনার ফাইনাল লিস্ট পাবলিশ হবে, আপনার নাম থাকবে, এটা 100% আমি দাবি করব, আপনিও দাবি করবেন। কারণ সংবিধানের 326 নম্বর ধারা যেখানে বলা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে ভারতীয় নাগরিকদের ভোটদানের স্বাধীনতা আছে, তারা ভোট দিতে পারবে। তাহলে আমার এটা কেউ কেড়ে নিতে পারে না। তারপরে আমি বলছি আপনার নাম কেটে গেছে, ধরলাম আমি আমার নাম বলে আমার নামে আসলো না, আমি কি করবো? ঘাস মারা খেয়ে নেবো? গলায় দড়িতে টেঙে যাবো নাকি? বিকাশ স্যারের একটা বক্তব্য শুনছিলাম, আপনাদের জানিয়ে দিই। বিকাশ স্যারকে জানেন তো নাকি? রাজ্য সরকারকে একাই ঠান্ডা মেরে রেখে দিয়েছে। ওই তো বিকাশ স্যার, দুই স্বামীনদার কয়েকজন আছে, ঠান্ডা করে দিচ্ছে একদম। চুরি যত করছে আর সেখানে যেই চুরি করছে সেই আইনের চাবুক মারছে, যেখানে চুরি করছে আইনের চাবুক মারছে। সে বিকাশ স্যার বললেন, শুনেছি আমি, যে এই ভোটাধিকারের সাথে নাগরিকত্বের কোনো সংযোগ নাই। ভোটাধিকার আলাদা পার্ট, নাগরিকত্ব আলাদা পার্ট, সুতরাং আতঙ্কিত হওয়ার জায়গা নেই। আমি আমার দিয়ে বলি, আমার নামটা কেটে গিয়েছে, তাহলে আমি করবোটা কি? জেনে রাখা দরকার তো। প্রথম কথা বলছি, কাটবে না, কোন বৈধ ভোটারের নাম কাটবে না। শুভেন্দু বাবু অভিশাপ দিয়ে কোন বৈধ ভোটারের নাম কাটতে পারবে না। আর মমতা ব্যানার্জি আশীর্বাদ দিয়ে কোন অবৈধ ভোটারকে ভোটার লিস্টে ঢুকাতে পারবে না। আমরা নজরদারি রাখবো, শুভেন্দু বাবুর অভিশাপের প্রতিও নজর রাখবো, মমতা ব্যানার্জির আশীর্বাদের প্রতিও নজর রাখবো। আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির নামে যে নাগরিক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে আমরা হয়রানির বিরুদ্ধে। কিন্তু স্বচ্ছ ভোটার লিস্ট, তোমার ভোটার লিস্ট তোমার এলাকায় অন্যজনের নাম, ফার্জি নাম ঢুকিয়ে দেবে, সেটা হতে পারে ভাই? কেন হবে? আপনাদের জানাই, এবার নওশাদ সিদ্দিকী হয়তো নাম কেটে দিয়েছে, কাটতে তো বদমাইশি ছাড়া কোনো লাইন নেই। আমার নাম যদি কাটে বা আপনার নামও যদি কাটে, বদমাইশি করা ছাড়া কি কোনো লাইন আছে? যুক্তি দিয়ে কাটতে পারবে না। কিন্তু জানিয়ে রাখুন আপনারা, আপনার নাম যদি কাটে, কি কারণে কাটা হয়েছে সেই কারণে নোটিশও কিন্তু আপনার আমার বাড়িতে আসবে। অর্থাৎ নওশাদ সিদ্দিকীর নাম হয়তো কেটে দিল, কেন কাটা হলো সেই কারণটা জানিয়ে নোটিশটা আসবে। সেই কারণ জানিয়ে যখনই নোটিশ আসবে, যদি বলে আমার জন্ম সার্টিফিকেট নাই, আমি 1987 সালের পরে জন্ম, বা আমি ভারতীয় নই, যদি আমি ধরছি যে আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছে না, আমার অস্তিত্ব তো স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত, তাহলে আমাকে সেই কাগজটা একটু খুঁজে বার করতে হবে। এতটুকু কষ্ট করে কি করব? এটা আমি আমার কথা বলছি না ভাই, নির্বাচন কমিশনের অফিসে গিয়েছিলাম, সেখানে জিজ্ঞাসা করেছি, যেটা বলেছে সেটা আপনাদের জানাচ্ছি। একজন হোক আর 1 লাখ মানুষ হোক, যার নাম কাটা যাবে প্রত্যেককে নোটিশ দেওয়া হবে, ওই নোটিশে কারণ উল্লেখ করা থাকবে। নাম কেটে যাওয়ার পরে 3টে অপশন আপনি পাবেন। নাম কেটে যাওয়ার পরে 3টে অপশন আপনি পাবেন। 3টে অপশন কি কি পাবেন সেটাও দেখে নিন। ফার্স্ট অপশন হচ্ছে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার,
সেকেন্ড অপশন হচ্ছে চিফ ইলেকট্রাল অফিসার, থার্ড অপশন হচ্ছে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুঝতে পারছেন না কি বলছি? তিনটা অপশন আপনি পাবেন। আপনার নাম কেটেছে, কারণ উল্লেখ করে কেটেছে, সেটাকে আপনি চ্যালেঞ্জ করে কোথায় যাবে? ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসারকে আপনি জমা করতে পারেন, সেখানে হিয়ারিং হবে। যদি হিয়ারিং আপনি স্যাটিসফাই করতে পারেন, আপনার নাম ঢুকে যাবে। ধরলাম সেখানেও স্যাটিসফাই করতে পারলেন না, চিফ ইলেকট্রাল অফিসারকে তারপরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, সেখানে হিয়ারিং হবে। সেখানে না স্যাটিসফাই করতে পারলে আপনার নাম উঠছে না, আর স্যাটিসফাই করতে পারলে নাম উঠে গেল। তারপরে তো আপনাদের বিধায়ক আছে নওশাদ সিদ্দিকী, আপনাদের জন্য কাগজটা নিয়ে দিল্লিগামী ফ্লাইট হবে। আপনাদের জন্য তিনটে অপশন আছে। এবার বলুন আপনাদের গ্যাড়াকলটা কোথায়, একটু বোঝার চেষ্টা করুন। কোথায় সাপ হয়ে কামড়াচ্ছে, ওজা হয়ে ঝাড়ছে, একটু বোঝার চেষ্টা করুন। কেন আমি বলছি বিজেপি আর তৃণমূল আলাদা নয়, এটা দুটো মিলে বাংলার মানুষকে পেরেশানি করছে। এবার বুঝুন, আমি প্রশ্ন করলাম স্যারকে, অফিসারকে, যে স্যার আমি আজকে হিয়ারিং এ আসছি, আমি আজকেই তো জানতে পারা দরকার যে আমি কৃতকার্য হলাম না অকৃতকার্য হলাম। আমি আজকে হিয়ারিং এ যাচ্ছি, যারা ডকুমেন্টস চেয়েছে দিচ্ছি, আজকেই তো আমাকে জানিয়ে দেওয়া দরকার যে আমার নাম থাকলো না কেটে গেল। তখন অফিসার বলছে যে আমরা তো এটাই বারবার বলছি নির্বাচন কমিশনকে, সরি ডিস্ট্রিক্টের ডিএম গুলোতে, যে যারা হিয়ারিং এ আসছে যদি কেউ বাদ পড়ে তাদেরকে জানিয়ে দেওয়া হোক, তাহলে তারা দ্রুততার সাথে যদি কোনো ডকুমেন্টসের ভুলভাল থাকে সেটা ঠিক করে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু আমার রাজ্য সরকার ডিএম গুলোকে কন্ট্রোল করছে। ডিএম কে কন্ট্রোল কে করে? রাজ্য সরকার। বিডিও কে কন্ট্রোল কে করে? রাজ্য সরকার। এই কাজটা করতে দিচ্ছে না, কারণটা কি আমার সন্দেহ হচ্ছে। 14 তারিখে পাবলিশ হবে, হয়তো 10 তারিখে একসাথে যাদের নাম হয়তো বাদি টেকনিক্যাল ফন্ট বলুন বা বদমাইশি করে হোক, যাই করে হোক, যদি বাদ যায় 10 তারিখে ঘোষণা করবে। আচ্ছা 14 তারিখে কি হবে? হিয়ারিং ফাইনাল লিস্ট পাবলিশ হবে। তাহলে 4 দিনের মধ্যে আপনি ডিস্ট্রিক্টে কখন যাবেন বা কখন সিও অফিসে যাবেন? তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি হবে। হই হই করে ঠেলাঠেলি করে, এই করে আগুন লাগাও, তাগুন লাগাও, হ্যান করো, ত্যান করে করতে বলবে ভিতর থেকে। ওই ব্যারিকেড নাটকের মতো ঠেলাঠেলি করবে। তারপরে কি বলবে? আমাদেরকে ভোট দাও, আমরা ভোট দিয়েছি, তারপরে তোমার ভোটাধিকার ফিরিয়ে নিয়ে আসবো। এই খেলাটা খেলতে পারে, সেই জন্য এখনো পাবলিশ করছে না। অলরেডি এখন হাজার হাজার মানুষের তো হয়ে গেছে হিয়ারিং। তাহলে তার মধ্যে পাস ফেল তো হবেই, পাস ফেল তো হবেই। যে অবৈধ সাথে ফেল হবেই, কিন্তু বৈধকে যদি ফেল করাই, তার কি রিঅ্যাপ্লিকেশনের জায়গা রাখছে? এখন আছে অপশন, কিন্তু তাদেরকে কেন ডকুমেন্টস দিচ্ছে না? এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা। আর এর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী একবারে কথা বলেছে। শুভেন্দু অধিকারী তো মিলেমিশে করছে এটা, শুভেন্দু অধিকারী তো মিলেমিশে কাজটা করছে। ওই জন্য এইটা বলছে না যে এখনই যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে এখনই নোটিশ দিয়ে দেওয়া হোক। যদি এখনই যাদের নাম বাদ যাচ্ছে যদি নোটিশ দিয়ে দেওয়া হয়, সার্ভ করে দেওয়া হয়, যদি আমাদের কারিমুলের, আমাদের অকিয়া, আমাদের ডাক্তার বা আমাদের মোস্তফা বা আমাদের মালিক ভাইয়ের হয়তো নামটা বাদ গেছে, হিয়ারিং এ দেখেছে, হিয়ারিং এ পাস করতে পারেনি, মালিক ভাইয়ের কাছে নোটিশ চলে আসলো। তাহলে মালিক ভাই ইমিডিয়েট কি কারণে হিয়ারিং এ বাদ পড়লো সেইগুলো কি করবে? কালেক্ট করবে, নিয়ে ডিস্ট্রিক্টে জমা দেবে। ডিস্ট্রিক্টে জমা দিয়ে মানে আবার নামটা তাহলে ফাইনাল লিস্ট যখন পাবলিশ হবে এমনিতে ঢুকে যাবে অটোমেটিক্যালি। সেই টাইমটা কি দেওয়া হচ্ছে মালিক ভাইকে? দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? নির্বাচন কমিশনকে না প্রশ্ন করেছিলাম, তখন বলেছে যে আমরা বারবার বলছি ডিস্ট্রিক্ট গুলোতে ডিএম গুলোকে যে হিয়ারিং এর সাথে সাথে তাদেরকে জানিয়ে দেওয়া হোক, কিন্তু তারা জানাচ্ছে না। তারা আর কি বলতে পারে যে রাজ্য সরকার বারণ করেছে বলে জানাচ্ছে না? এটা কোনো অফিসার কি বলতে পারে? এটা বলতে পারে না, কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে তো। তাহলে সাফ হয়ে কামড়াচ্ছে, ওজায় ঝাড়ছে, কে বুঝতে পারছে? এগুলো একটু মাথা ঠান্ডা করে চলতে হবে। আমি আপনাদের আবারও বলছি, আপনার ভোটার লিস্টে নাম আসবে, ভাঙড়ের একটা বৈধ ভোটারের নাম কাটার সাহস দেখাবেন। আমি আশা করছি রাজ্যের মানুষের বৈধ ভোটারের নাম কাটার সাহস দেখাবে না। তারপরেও বলবো, ভাঙড়ে 2021 সালে যে আমাকে ভোট দেয়নি, যে আমার সমালোচনা করেছে, আমি বিধায়ক হিসেবে তারও পাশে থাকবো, যে ভোট দিয়েছে তারও পাশে থাকবো,
কে ভাঙড়ের হিন্দু, কে মুসলমান, কে দলিত, কে আদিবাসী, কে আমার শত্রু, কে আমার মিত্র দেখার প্রয়োজন নেই। ভাঙড়ের প্রত্যেকটা ভোটারের ভোটাধিকার রক্ষার দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি দেওয়ানে, আজকেও বলছি আমি তুলে রাখছি। ভরসা করতে পারেন আপনার হয়ে সর্বোচ্চ লড়াই আমি দেব। কারণ আপনার এসটি এসসি সার্টিফিকেট নিয়ে যে জালি হচ্ছে, কেউ কথা বলেনি, এই আপনার বিধায়কই আপনার জন্য কথা বলছে। আপনার ওবিসি সার্টিফিকেট নিয়ে যে বৈষম্যের শিকার হচ্ছে, কোনো বিধায়ক কথা বলেনি, এই ভাঙড়ের বিধায়কই আপনার পাশে দাঁড়াচ্ছে। আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ প্রপার্টি লুট হয়ে যাচ্ছে, প্ল্যান চলছে, কেউ বাধা দেয়নি, এই ভাঙড়ের বিধায়ক আপনার পাশে দাঁড়িয়েছে, একটাকে রক্ষা করছে। তাই আপনার ভোটাধিকার রক্ষার জন্য আপনার বিধায়কই আপনার পাশে থাকবে, নিশ্চিন্তে থাকবেন, আপনারা আতঙ্কিত হবেন না। নিশ্চিন্তে থাকবে মিন্স আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হলে এই সমস্যার সমাধান হয় না। আর দুটো কথা আমি আপনাদের বলে শেষ করে দেব। কি দুটো কথা? এই যে আতঙ্কের পরিবেশ, বেলুর মঠের সন্ন্যাসীদেরকেও এরা ছাড়ছে না, এত নোংরা রাজনীতি চলছে। বেলুর মঠের যিনারা সন্ন্যাসী আছেন তাদেরকে ডাকছেন, ফুরফুরা শরীফের পীর পরিবারের খানদানের লোকেদেরকে ডাকছেন, যারা শুধুমাত্র ধর্মীয় সংস্কার পরিবার নয়, স্বাধীনতা সংগ্রামে পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর অবদান অতুলনীয়, তার পরিবারের লোককে ছাড়ছে না। স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান কাণ্ডারি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকেও এরা ছাড়ছে না। বিশ্বখ্যাত ব্যক্তি, বাঙালির গর্ব, ভারতীয়দের গর্ব, নোবেল জয়ী অমর্ত্য সেন স্যারকেও এরা ছাড়ছে না, সাধারণ মানুষকেও এরা ছাড়ছে না। তাই এই যে অন্যায় হচ্ছে, এই যে নোংরামি হচ্ছে, এই যে নিন্দাজনক কাজ হচ্ছে, এটা বন্ধের জন্য সরকারকে আমি দুটো প্রস্তাব দিয়েছিলাম। সরকারকে দুটো প্রস্তাব দিয়েছিলাম, এই দুটো প্রস্তাব কিন্তু সরকার গ্রহণ করেনি। কি কি প্রস্তাব দিয়েছিলাম আর কেন দিয়েছিলাম সেটা একটু ব্যাখ্যা করে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। আপনাদের শোনার এনার্জি থাকলে একটু হাত তুলে দেখান তো, আপনারা শুনতে চাইছেন? আপনারা শুনতে চাইছেন? দুটো প্রস্তাব দিয়েছিলাম। প্রথম প্রস্তাব ছিল ওয়াল পার্টি মিটিং ডাকুন। এই যে নিন্দাজনক কাজ হচ্ছে পশ্চিম বাংলায়, অহেতুক বাংলার মানুষকে হয়রানি করা হচ্ছে, এই হয়রানির শিকার হয়ে অনেকে মারা যাচ্ছে, অনেকে অসুস্থ হচ্ছে। শুধু তাই নয়, হিয়ারিং সেন্টারগুলো যে দুরবস্থা, ওখানে যারা ছোট্ট সন্তানকে নিয়ে আমার মায়েরা যাচ্ছে, ওই বাচ্চাগুলোকে ফিট করাবে তার উপযুক্ত ব্যবস্থাও নাই, সেইটা থেকে যাতে মুক্তি পায় ওই জন্য আমাদের প্রস্তাব বুথ ভিত্তিক প্রয়োজনে হিয়ারিং সেন্টার করা হোক। যেমন বুথ ভিত্তিক আমরা ভোট দিতে যাই, বুথ ভিত্তিক হিয়ারিং সেন্টার হোক। আমি আমার বুথে গিয়েই আমি মা আমার রান্নাটা রেখে হিয়ারিং করে চলে আসবে। বাপ আমার মাঠে কাজ করছে, অর্ধেক কাজ করে হিয়ারিং করে চলে এসে আবার কাজ করতে পারবে। কিন্তু এখান থেকে আপনার ব্লকে যেতে গেলে 50 থেকে 60 টাকা শুধু কম করে খরচ আছে। তাও বেউতার 2 নম্বর 1 নম্বরের মানুষ, বামনঘাটের মানুষদের বলি, আমি প্রস্তাব দিয়েছিলাম এখান থেকে একটা কানেক্টিং বাস করা হোক, এখান থেকে কানেক্টিং হয়ে বিডিও অফিসের ওপর দিয়ে হাড়োয়াতে মিনাখার দিকে চলে যাক, তাহলে রুটটাও বড় হবে, এখানকার মানুষরা সহজেই ব্লকে পৌঁছাতে পারবে। অনেক মাস রুটের কথা বলেছিলাম, এটাও আমার প্রস্তাব ছিল। প্রসঙ্গ আসছে বলে বলে দিলাম। এই যে হয়রানি হচ্ছে, অল পার্টি মিটিং থেকে একটা ডিসিশন নেওয়া যে এর বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যেতে পারে। আপনারা জানেন যেভাবে আপনার নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল আপনার পেহেলগাঁওতে, তারপরে মোদিজি প্রধান কেন্দ্রীয় সরকার অল পার্টি মিটিং ডেকেছিল। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে যা ব্যবস্থা নেবেন সেটাকে আমরা সমর্থন করব, অর্থাৎ অল আউট ব্যবস্থাতে যান। অল পার্টি মিটিং এ ডিসাইড হয়েছিল। তো পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জির উচিত অল পার্টি মিটিং ডাকা। এই অল পার্টি মিটিং ডাকলে কেউ যাক আর নাই যাক, বাংলার মানুষের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে, অহেতুক হয়রানি আতঙ্কে নিরসনের জন্য মমতা ব্যানার্জির পাশে বা ওই টেবিলে গিয়ে কেউ বসুক আর নাই বসুক, ভাঙড়ের বিধায়ক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান বাংলার মানুষের স্বার্থের জন্য
ওই টেবিলে বসবে এবং সমস্যার সমাধানের রাস্তা বাতলে আসবে। আমি বলছি, কিন্তু দেখেছে মমতা ব্যানার্জি কাউকে ডাকেনি, কিন্তু পেরেশানি হচ্ছে কারা? বাংলার মানুষ। দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলাম কি জানেন? নিন্দা প্রস্তাব পাস করানো হোক অ্যাসেম্বলি হাউসের মধ্যে। রাজ্য সরকারের ক্ষমতা আছে, বিধায়ক সংখ্যা এদের বেশি, যেভাবে অমর্ত্য সেন থেকে শুরু করে আর স্যার যারা আছেন তাদের পরিবার থেকে শুরু করে যেভাবে সাধারণ নাগরিককে হয়রানি করা হচ্ছে, এই মর্মে বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক। আমি অনেক সময় বিধানসভায় ভোটাভুটিতে অংশগ্রহণ থেকে বিরত থেকেছি অনেক সময়, আর দু একটা ক্ষেত্রে শাসককে আমি ভোট দিয়েছি বাংলার মানুষের জন্য, দু একটা ক্ষেত্রে বৃহত্তর স্বার্থে বাংলার। তো আমি আজকে এখানে ওয়াদা করে যাচ্ছি, ভাঙড়ের বিধায়ক হিসাবে বলছি, নিন্দা প্রস্তাব যখনই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকার বিধানসভায় নিয়ে আসবে, আলোচনার শেষে যদি ভোটাভুটি হয়, সেই ভোটাভুটিতে বিরোধীদের পক্ষ থেকে কজন ভোট দেবে দেখার দরকার নাই। একমাত্র বিজেপি ও তৃণমূল যে আছে, আমি বিধায়ক সংযুক্ত মোর্চার আমি দায়িত্ব নিয়ে বলছি, নিন্দা প্রস্তাব এই এসআইআর এর নামে অহেতুক লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে বাংলার মানুষকে অহেতুক হয়রানি করা হচ্ছে, আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, এটা বন্ধের জন্য পশ্চিম বাংলার বিধানসভায় যদি নিন্দা প্রস্তাব মমতা ব্যানার্জি নিয়ে আসেন, সর্বপ্রথম নিন্দা প্রস্তাবের পক্ষে আমি আমার মূল্যবান ভোটটা দেব। কিন্তু করছে, এই নিন্দা প্রস্তাব পাস করলে লাভটা কি হবে তাও আপনাদের জানিয়ে রাখি। এই নিন্দা প্রস্তাব পাস করি একটা কপি যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পাঠায়, যে পশ্চিম বাংলার অগস্ট হাউস তথা আইনসভা এই হয়রানির বিরোধিতা করছে, এই হয়রানির নিন্দা করছে, এই হয়রানি বন্ধের আহ্বান করছে, তাহলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নড়ে চড়ে বসবে। এই নামের বানান ভুল, ফুল স্টপ ভুল, ম্যাচ মিসম্যাচ, স্পেলিং মিস্টেক, বা খাতুন ছিল বিবি, খাতুন ছিল বেগম, বা আমার হিন্দু সমাজের মায়েরা অনেক সময় বিয়ের পরে স্বামীর টাইটেলটা অ্যাড করে। যেমন আমি যদি বলি আপনার প্রতিমা মণ্ডল, নাম প্রতিমা মণ্ডল, স্বামীর টাইটেল হচ্ছে ঘোষ, বললাম প্রতিমা মণ্ডল ঘোষ, অনেকে মায়েরা লেখে না এটা, তার বাড়ি নোটিশ চলে যাচ্ছে। এগুলো তো অহেতুক হয়রানি করা হচ্ছে। যে মহিলা প্রতিমা মণ্ডল ঘোষ সেম মহিলা, এটা তাকে গিয়ে ভিডিওতে প্রমাণ করাতে হচ্ছে। এগুলো বন্ধের জন্য বিধানসভায় যদি প্রস্তাব নিন্দা প্রস্তাব নিয়ে আসে, নির্বাচন কমিশনকে দেয়, নির্বাচন কমিশন নড়ে চড়ে বসবে, বাধ্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এটাকে বন্ধ করার জন্য। আর যদি না বন্ধ করে, এর কপিটা নিয়ে সুপ্রিম কোর্টে যেটা মামলা রাজ্য সরকার করে, ওই মামলাতে অ্যাটাচ করে দিলে সুপ্রিম কোর্ট এটাতে ব্যবস্থা গ্রহণ করবে। অনেক আইনের বিশেষজ্ঞ বলছে এই অ্যাটাচমেন্ট যদি হয়ে করে দেয়, তাহলে এটাকে স্টে করে দিতে পারে, তাহলে এই হয়রানি আমাদের আর হতে হতো না। কিন্তু এটা করছে কি? তাহলে এই হয়রানি যে শিকার হচ্ছে, একদিকে বিজেপি, অপরদিকে তৃণমূল নির্বাচন কমিশনকে সামনে রেখে করছে। তাই আপনাদের বলবো, এই হয়রানির যোগ্য জবাব 2026 সালে বাংলার মানুষকে দিতে হবে। বাংলার মানুষকে হয়রানির জবাব দিতে হবে যে বিজেপি তৃণমূল মিলে তাদের ভোটের বাইনারি তৈরি করার জন্য এত মানুষকে রাস্তায় তুমি দাঁড় করিয়ে দিয়েছো। এর জবাব আমরা 2026 সালে বাংলার মানুষ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে দেখিয়ে দেবো। বন্ধুগণ, বক্তব্য আমি আর দীর্ঘায়িত করব না। যদি এসআইআর নিয়ে আপনাদের কারো মনে কোশ্চেন থাকে করুন, আমি এক্সপার্ট না, আমারও শেখা হবে, আমি না জানলে জেনে শিখিয়ে দেবো, এই জেনে বলে দেবো আপনাদের। বলুন, বলো। আমরা আমাদের ভাঙড় থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষ কর্মরত অবস্থায় এ রাজ্যের ছেড়ে ভিন্ন রাজ্যে তারা কর্মরত হয়ে আছেন। তাদের 2 দিন 3 দিন আগে এই নোটিশ ধরানো হচ্ছে এবং বিএলওরা বাড়িতে এসে বলে যাচ্ছেন যে তাদের উপস্থিত হতে হবে সশরীরে। তারা কিভাবে আসবে সেটা, যদি কোনো বিএলও এ কথা বলে থাকে, যারা মাইগ্রেন্ট লেবার ভিন্ন রাজ্যে কাজে আছে,
তাদেরকে ফিজিক্যালি অ্যাপিয়ারেন্স হতে হবে, অ্যাপিয়ার হতে হবে, সেই বিএলও ভুল তথ্য পরিবেশন করছে। আমি আপনাদের জানিয়ে রাখি মিডিয়ার মাধ্যমে, যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে আপনারা নয়, আপনাদের পরিবর্তে আপনাদের পরিবারের 18 বছরের ঊর্ধ্বে কোনো মেম্বার গিয়ে আপনার ফর্মটা সাবমিট করতে পারে। এই রাইটটা আমরাই ডিমান্ড করেছিলাম নির্বাচন কমিশনের কাছে। আপনারা দেখবেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সার্কুলার দেওয়া হয়েছে। সুতরাং যারা ভিন্ন রাজ্যে কাজে আছেন তারা আতঙ্কিত হবেন না, আপনারা ওখানে থাকুন। আমাদের দুটো প্রস্তাব ছিল, হয় তাদেরকে পরিবারের লোককে দিয়ে হিয়ারিং কমপ্লিট করতে হবে, অন্যথায় ভার্চুয়াল হিয়ারিং করতে হবে। এই আমাদের দুটো প্রস্তাব ছিল। ভার্চুয়াল হিয়ারিংটা এখনো অ্যালাউ হয়নি, কিন্তু আপনারা জেনে রাখুন তারা তাদের পরিবারের কেউ গেলে সেটা হয়ে যাবে। তবে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাকে যেতে হবে। আমি আপনাকে কি বলি, আপনি সিধে ভিডিওতে চলে যাবেন, ভিডিওতে গিয়ে নেবে, বিএলও নেবে না, ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এইআরও অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তাদের সাথে কথা বলবেন। আমি খারাপ কাউকে বলছি না, অনেক বিএলও সঠিকভাবে এখন নিয়মটা জানে না, তারা কি করবে বেচারি, অনেকে বিএলও জানে না। তাই আপনারা আতঙ্কিত হবেন না, যে প্রশ্নটা করেছে উত্তর পেয়েছেন। আপনাদের এখান থেকেও কেউ যদি ভিন্ন রাজ্যে কাজে যেয়ে থাকে তাকে এই হিয়ারিং এর জন্য আসতে লাগবে না। তার পরিবর্তে একটা ফর্ম, অনেক জেরক্স সেন্টারে দেখবেন এখন চলে গেছে, ফর্মটা নেবেন, যে যা ক্রাইটেরিয়া আছে ফিল আপ করে এটা এক্সট্রা সাথে নিয়ে যাবেন। আর যে যাচ্ছেন তার একটা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে যাবেন, অরিজিনাল একটা জেরক্স করে। আর কারো কোনো কোশ্চেন আছে এসআইআর নিয়ে? মায়েরা এসআইআর খুব ভয় পেয়ে যাচ্ছে, মায়েদের কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না বলি বলে আমার উপরে অনেক রাগ। আমার ভাই বক্তব্য, আতঙ্কিত হলে আপনার কি সমস্যার সমাধান হবে? আমি আতঙ্কিত হয়ে গেছি, আমার 27 তারিখে ডাক পড়েছে, আমার হয়ে কেউ চলে যাবে নাকি? এ বলো, হ্যাঁ, আমাকে তো আমার জবাবটা দিতে হবে। তাহলে আতঙ্কিত হলে তো আমি কাগজ নিয়ে যেতে পারবো না। আর দুনিয়ার কাগজ নিয়ে যাবেন না, দুনিয়ার কাগজ নিয়ে যাচ্ছে জেরক্স করে, জেরক্সের দোকানে একদম লাফালাফি করছে, কি আবার চলে যাচ্ছে এফিডেভিট করতে। কতটা এফিডেভিট করতে লাগবে কি লাগবে না অ্যাডভোকেটদের জিজ্ঞাসা করুন তো। দুনিয়ার লোক এফিডেভিট করতে ছুটছে, টাকা কেন খরচ করছেন? আমি আপনাদের একটা কথা বলি, 27 তারিখে ডাক পড়েছে, 27 তারিখে আমার অসুস্থ হয়ে গেছি, তাহলে কি আমার নাম কেটে যাবে? আপনার মেয়ের বিয়ে আছে, আপনার ছেলের বিয়ে আছে, আপনার পরিবারের কারো অপারেশন ছিল, আপনি অভিভাবক, তাছাড়া হবে না। 27 তারিখে আপনার ডাক পড়েছে, আপনি একটা অ্যাপ্লিকেশন করে জমা দিয়ে দিন। এই আরোকে বা আরোকে রিসিভ নিয়ে নিন, পরে ডেট দেবে আপনাকে। অযথা আপনাকে আমাকে পাজেল করেছে, ব্রেনকে ডাইভার্ট করে দিচ্ছে। এখন প্রশ্ন করা দরকার ছিল মোদিজিকে, যে আপনি বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেব, 11 বছর হয়েছে, 22 কোটি চাকরি কাকে কাকে দিয়েছে লিস্ট দেন। এই প্রশ্নটা করার দরকার ছিল মোদিজিকে। এখন প্রশ্ন করার দরকার ছিল, আপনি বলেছিলেন নোটবন্দির সময় যে রাস্তায় একটু দাঁড়াও, এই নোটবন্দির ফলে জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে, তোমার লাভ হবে। আমরা আপনার কথা শুনে রাস্তায় দাঁড়িয়ে আমরা অনেক কষ্ট করেছিলাম, কিন্তু এখন জঙ্গি কার্যকলাপ বেড়ে যাচ্ছে কেন, বন্ধ করতে পারেন না? এই প্রশ্নটা করার দরকার ছিল। প্রশ্নটা করার দরকার ছিল এখন মোদিজিকে, যে আপনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে নিয়ে আসবো বিদেশ থেকে, 15 লক্ষ করে টাকা দেবো, কার অ্যাকাউন্টে 15 পয়সা গিয়েছে তার তথ্য দেন। এখন প্রশ্ন করা দরকার ছিল মোদিজিকে, 1 টাকা সমান 1টা ডলার পাবো, কিন্তু 2014 সালে 61 টাকা দিলে 1টা ডলার পেতাম, এখন 90 টাকা দিলে 1টা ডলার পাচ্ছি কেন, এত টাকার মান কমে যাচ্ছে। এই প্রশ্নটা করার দরকার ছিল। তার পরিবর্তে এসআইআর এর কাগজটা ঠিক আছে না নেই নওশাদ বাবু একটু দেখেন তো। মানে বুঝতে পারছেন মাইন্ডকে কেমন ঘোরাচ্ছে? প্রশ্ন করার দরকার ছিল মমতা ব্যানার্জিকে, যে আপনি বলেছিলেন সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমারে দিয়ে দেবো, আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা দেবো, আপনি বলেছিলেন এসটি/এসসি ভাইদের আপলিফমেন্ট করব, আপনি বলেছিলেন দলিত ভাইদের এগিয়ে নিয়ে যাব, আপনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। এখন কি অবস্থায় আছে? প্রশ্ন করার দরকার এইগুলো। এর পরিবর্তে আমরা কি করছি?
এফিডেভিট করতে শ্রীরাম বারুইপুর কোর্টে যাচ্ছি, কোন উকিলের কাছে এফিডেভিটটা করব? এফিডেভিটটা কোন উকিলের কাছে করব? এই এফিডেভিটের চক্করে পড়ে লাইনে দাঁড়িয়ে আমরা সব আমাদের সাবজেক্টকে ভুলে যাচ্ছি। সাবজেক্ট হচ্ছে সরকারকে প্রশ্ন করা, সাবজেক্ট হচ্ছে প্রশ্ন করা। গতকালকে দেখছিলাম একটা ভিডিও, বিহারে সরস্বতী পুজো করতে গেলে নাকি লাইসেন্স লাগবে। এই প্রশ্নটা করা দরকার যে সংবিধান 25-26 অনুচ্ছেদে যেটা আমাদের অধিকারের কথা বলেছে, আমি আমার ধর্মচারণ করব, ধর্ম পালন করব, আমাকে পুজো, আমাকে নামাজ করতে গেলে লাইসেন্স কেন দিতে হবে? এই প্রশ্নটা করার আজকে দরকার। তার পরিবর্তে আপনি আমি বাঁচবো নিচে কিভাবে ভাবছি। এখন যে যার বাঁচার ধান্দায় ঘুরছি। আমি অনুরোধ করব, আমরা বাঁচবো কি করে যেদিন আমরা বুঝতে শুরু করব এই রাজনৈতিক কারবারিরা ওইটুকু আমাদের রাস্তায় দাঁড় করাতে পারবে না। এখন দেখুন নওশাদ কিভাবে বাঁচবো, আমি বাঁচবো কি করে। কারিমুল নিজের যেতে ভাবছে, আপনি নিজে যেতে ভাবছেন। এই যে আমরা নিজের ভাবতে শুরু করছি, এটা তো ভাবানো হচ্ছে আমাদের। আচ্ছা, প্রশ্ন করা দরকার না যে আপনি এই বড়দিন পালন হলো, গির্জার সামনে গিয়ে হনুমান চালিসা পাঠ করাচ্ছেন কেন? তার ধর্মচারণে আঘাত দেওয়া হচ্ছে না? প্রশ্ন করা দরকার নেই যে বাড়ির মধ্যে নামাজ পড়ছে, আপনি তুলে নিয়ে তাকে চলে যাচ্ছেন? প্রশ্ন করা দরকার নেই যে ভারতবর্ষে, স্বাধীন ভারতবর্ষ, আর্টিকেল 25-26 ধর্ম পালন, ধর্মচারণ, ধর্মীয় উৎসব করার অনুমোদন দিয়েছে, তারা সরস্বতী পুজো করতে গেলে লাইসেন্স লাগবে? এ কোন ভারত এটা? এই প্রশ্ন করা দরকার ছিল তো। এইসব প্রশ্ন হচ্ছে না। এখন কি হচ্ছে যে আমি বাঁচবো কি করে, আমার ভোটাধিকার লিস্টে নাম হলে কাগজ নিয়ে ছুটছি আমি এরকম করে। এটা তো করা হচ্ছে। এই ফাঁদে যদি পা দেন আরো দুদিন আসবে। তবে হ্যাঁ, অনুরোধ, যাদেরকে হিয়ারিং এ ডেকেছে আপনারা কিন্তু অ্যাটেন্ড হবেন। রাগ দেখিয়ে এখানে কেউ ঘরে বসে থাকবেন না, এটা অনুরোধ করছি। আর আমার এত পাওয়ার নাই যে বুথে বুথে নিজে করে দিতাম, সেই পাওয়ারটা আমার নাই। কিন্তু কোনো বুথের যদি ভোটার লিস্টের নাম কারো বৈধ কেটে যায়, তাকে ফিরিয়ে নিয়ে আসার লড়াই করার পাওয়ার আপনারা আমার হাতে দিয়েছে। যেদিনকে রাজ্যের দেবেন দায়িত্ব, সেদিনকে সুদিন ফিরে এসে যাবে, এই নোংরামিটা বন্ধ হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। যারা আজকে, আমি ধন্যবাদ জানাই আমাদের, আমি খবর পেয়েছি গো, ওয়েটল্যান্ড বলে তো, হ্যাঁ আমি খবর পেয়েছি। আমি খুব তাড়াতাড়ি মামলা করছি তোমাদের এখানে। ওই নামটা মোস্তফা আজকে এসে পৌঁছেন না, ওই বাবুগুলোর নাম বলো না। আমি কথা বলছি, একটা মামলা হবে, বড় মামলা হবে। আমি উদ্যোগে না, একটা বড় মামলা হবে। এখানে ফ্ল্যাট বানালে তার ছাড়, আর একজন গরিব আদিবাসী দলিত মুসলমান এখানে 30 বছর 40 বছর বসবাস করছে, সে একটা বাথরুম করতে গেলে তার কাছে ডিস্টার্ব, হ্যাঁ, একটা মিটার নিতে গেলে তার কাছে ডিস্টার্ব, একটা কল, পানীয় জলের কল করবে তাকে ডিস্টার্ব, আর ফ্ল্যাট হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এ বন্ধ হবে। আমি জানিয়ে যেতে চাই নেওতার মানুষকে, আমি কথা বলছি যে নতুন করে সার্ভে করার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। যেটা বাসযোগ্য জমি সেটাও ওয়েটল্যান্ড, আর জলা জমিটাও ওয়েটল্যান্ড। ও যতটা হিটকো নিয়েছে সেটা ওয়েটল্যান্ড নয়, হিটকোর পর থেকে সব ওয়েটল্যান্ড হয়ে গেল। এই সার্ভে বন্ধ করতে হবে, নতুন করে সার্ভে করতে হবে। এর জন্য প্রস্তুত নিচ্ছি, আপনাদেরকে জানিয়ে রাখি। খুব তাড়াতাড়ি দেখতে পাবেন আমরা কোর্টে মুভ করছি। এটা অন্যায় হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। আর আপনাদের জানিয়ে রাখি, যখন এই ওয়েটল্যান্ডের আন্ডারে এসেছিল, এখানকার মানুষের জন্য 9 মিটার না কত হাইটের একটা বিল্ডিং এর ছাড় দিচ্ছিল, সেটাও আজকে এই সরকারের আমলে সেটা বন্ধ হয়ে গিয়েছে, সেটাও খুঁজে বার করা হয়েছে। সব নিয়ে আমরা আইনে লড়াই যাব, যেখানকার মানুষের অধিকার ফিরিয়ে দেব। একটা সময় 30 বছর আগে 2 ভাই ছিলেন, 2টো রুম ছিল, আজকে সেই 2 ভাইয়ের আরো 2টো করে সন্তান হয়েছে, 4 জনের বিয়ে হয়েছে, অটোমেটিক্যালি 6টা রুমের প্রয়োজন। যখন এক্সটেন্ড করতে যাচ্ছে তাদের আটকানো হচ্ছে, ও জোর জবরদস্তি করে তাদের কাছ থেকে অবৈধ পন্থা অবলম্বন করে টাকা তোলা হচ্ছে। শুধু টাকা নয়, টাকা তোলার পরে আবার ওয়েটল্যান্ড অথরিটি এসে তাদের নামে এফআইআর করে দিচ্ছে, তাদেরকে আবার কোর্টে গিয়ে জামিন নিতে হচ্ছে। এই দুরবস্থার মধ্যে দিয়ে চলছে। আমি ভেরি রিসেন্ট এটা জানতে পেরেছি। আমি তাদের সাথে কথা বলেছি। 21শে জানুয়ারি আমাদের অধিকারের মহাসমাবেশ ছিল বলে আমি তাদেরকে বলেছি, ভাই এটার পরে আমি আপনাদের সাথে আলোচনা করব। গতকালকে তারা মেসেজ করেছে, আজকে আমি রাত্রে তাদের সাথে কথা বলবো। আমাকে আমার অফিস থেকে জানিয়েছে, মেসেজ করেছেন।
তাদের সাথে কথা বলে সমগ্র এই ওয়েটল্যান্ড নিয়ে আমরা আইনি লড়াইয়ে যাব এবং মাঠে ময়দানে থাকবো। আমার বাড়ির মেয়েটি একটা টয়লেটে যাবে, আমার মা টয়লেটে যাবে, সেই টয়লেটটা তৈরি করতে গেলেও যে বাধা দিচ্ছে এ অনৈতিক কাজ আমরা মেনে নেব না, এটাকে বন্ধ আমরাই করাবো, নাগরিকই করাবে। আপনাদের জানিয়ে রাখি বেঙ্গলের মানুষকে, নাগরিকের জন্য আইন তৈরি হয়, আইনের জন্য নাগরিক নয়, এটা মাথায় রাখবেন। আপনার সুবিধার্থে আইন তৈরি হবে, আইনের সুবিধার্থে আপনি চলবেন, এটা কোনোদিন হতে পারে না। মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। যে আইন তৈরি আছে মানুষের বিপক্ষে গিয়েছে, আইনকে পরিবর্তন করতে হবে। অ্যামেন্ডমেন্ট কেন হয়, সংশোধনী কেন হয়? একটা আইন তৈরি হয়েছে, পরে সেটা সংশোধনী হয়তো ভাই, সেই সংশোধনীটাই আনতে হবে। তার লড়াই আমি করছি বলি তো আমার উপরে এত রাগ।